পোর্ট ব্লেয়ার থেকে বারাটাং গুহা দেখে মিডল আন্দামানের অফবিট ডেস্টিনেশন এই রাঙ্গাতে কিভাবে একদম কম খরচে এসে পৌঁছালাম বাসে করে, তা তো আগের ভিডিওতেই বলেছি। অটো ভাড়া নিয়ে রাঙ্গাতে ফিরোজা নীল জলের আন্দামান সমুদ্রের ধারের 5টি সমুদ্র সৈকতে ঘুরেছি আধ বেলার বেশি সময় নিয়ে। রাঙ্গা স্টেট বাস টার্মিনাল থেকে প্রথমে গেছিলাম 22 কিলোমিটার দূরবর্তী ধানিনালা বিচে। সেখানে তো প্রায় 1.5 ঘন্টার ওপর কাটিয়েছি, সে ভিডিও তো আগেই দেখিয়েছি। এই পঞ্চবটি বিচটি অবশ্য রাঙ্গার থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এবং আন্দামান ট্রাঙ্ক রোডের ওপরেই অবস্থিত। পোর্ট ব্লেয়ার থেকে যেসব বাস মায়াবন্দর বা ডিগলিপুরের দিকে যাচ্ছে, সবকটি বাসই এই বিচগুলোর পাশ দিয়েই একদম যাচ্ছে। পঞ্চবটির এই ছোট্ট সৈকতটি ঠিক আধখানা চাঁদের মতন দেখতে। একদম পর্যটকবিহীন পঞ্চবটি বিচে সারাদিনই জলকেলি করা যায়, অথবা ওই যে কেয়া গাছগুলোর কাছে গিয়ে দাঁড়িয়ে সমুদ্রের আওয়াজ শোনা যায়। আর ওপরে উঠেই ওই যে দোলনাটায়, সেটাতে চেপে সমুদ্রের সরগম শুনতে শুনতে ঘুমিয়েও পড়া যায়। বিরক্ত করবার জন্য একটাও ফেরিওয়ালা বা দোকানদার কেউ নেই ধারে কাছে। দেখলাম এইসব সমুদ্র বিচে কোনো দোকানই নেই। নাতিউচ্চ পঞ্চবটি পাহাড়ের কোলে এটি ছিল মূলত স্থানীয় মানুষদের শ্মশান ঘাট। ব্রিটিশ সময়কাল থেকেই বোধহয় এখানেই বিচের ধারে আছে একটা ছোট্ট লাইব্রেরি, যেখান থেকে বই ধার নিয়ে এই সমুদ্রের ধারেই বসে পড়তে পারেন। ভারতের মতো কোলাহলপূর্ণ ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোয় এই ব্যবস্থা এবং এরকম শান্ত পরিবেশ ভাবাই যায় না। বেশি তোলেন না, রডটা পুরনো হয়ে গেছে। বেশ খানিকক্ষণ পালা করে দুজনের দোলনায় দুলে আবার অটো চেপে সমুদ্রের ধার দিয়ে চললাম মাত্র 2 কিলোমিটার দূরবর্তী পরবর্তী বিচ মরিচ ডেরাতে। পরের বার আন্দামান ট্যুরে অবশ্যই আবার আমি রঙ্গতে আসব, আর এখান থেকেই চড়তে শুরু করব ওই যে পঞ্চবটি পাহাড়টা। মাত্র 8 মিনিটে পঞ্চবটি বিচ থেকে চলে এলাম মরিচ ডেরায়। মূলত এটি স্থানীয় বাঙালিদের পিকনিক স্পট। আজ রবিবার বলে তাদেরই একদল ছানাপোনা সহ বড় বড় ডেকচি নিয়ে রান্নায় মেতেছে। মহিলারা গল্প করছেন, পুরুষরা রান্না করছেন। পঞ্চবটি পাহাড় থেকে একটি ছোট্ট মিষ্টি জলের নালা এসে এখানে সমুদ্র মিশেছে। মোহনার কাছে নালাটার উপরে একটা কাঠের ছোট্ট সেতুও আছে। এই বীচটি কিন্তু স্নান করার উপযুক্ত খুব একটা নয়। সমুদ্র জলে অনেক পাথর আছে, তাই সংক্ষুব্ধ সমুদ্র এখানে। কিন্তু নামটা ভারী অদ্ভুত, মরিচ ডেরা। মরিচ মানে তো ঝাল, অথবা এরকম অদ্ভুত নামের কার্যকারণটি ভাবছিলাম রামায়ণের রাক্ষস চরিত্র মারিচের কথা, যে সোনার হরিণ সেজে সীতাকে প্রলুব্ধ করেছিল। সেই মারিচ কি এখানে থাকতো নাকি?
আসলে গোটা আন্দামানেই তো দেখেছি রামায়ণের চরিত্রগুলোর নামেই নামকরণ স্থানগুলোর, যেমন ভরতপুর বিচ, লক্ষণপুর বিচ, সীতাপুর বিচ, নীলদ্বীপ, পঞ্চবটী। পিকনিক স্পটটি ছেড়ে দুপাশে দুটি কালচে লাল রঙের পাথরের মধ্যে আটকানো দুজনেরই মাত্র হাঁটার মতো কাঠের এল আকৃতির সেতু দিয়ে একদম সমুদ্রের বুকের ওপরে ঢেউয়ের উচ্চতার ওপরে দাঁড়িয়ে নামের মাহাত্ম্যটি বুঝতে পারলাম। সমুদ্রের বুকে ছোট বড় পাথরের মাঝে দুটো বড় পাথরের রং মরচে লাল। বাম পাশে রাস্তা পেরোলেই পঞ্চবটী পাহাড়, অর্থাৎ এগুলি সবই আগ্নেয় পাথর। আবহবিকারের ফলে কালচে রং পাল্টে ধীরে ধীরে কালচে লাল হয়েছে। লোহাতে মরচে পড়লে যেরকম লালচে কালো রং হয়ে যায়। জোয়ারের জল বাড়লে পায়ের নিচের কাঠের তক্তার ফাঁক ফোকর দিয়ে অনায়াসে ঢেউ এসে গা ভেজাবে। মনে হচ্ছিল জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে। এখান থেকে বেশ কিছুক্ষণ ওই পঞ্চবটী পাহাড়ে হেঁটে উঠলে একটা জলপ্রপাত দেখতে পাওয়া যায়, যার জলই মরিচটেরার ওই নালা দিয়ে বইছে সারা বছর। হাতে এত সময় নেই, তাই আরও দুটো বীচ দেখতে মরিচটেরা ত্যাগ করলাম।